আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য এই যে তৃতীয় পত্রের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর সহজে মনে রাখার কৌশল আলোচনা করার চেষ্টা করব। প্রায় 12টি প্রশ্ন আমি এর উত্তর কিভাবে লেখা যায় সেই কৌশল আমি আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে কিভাবে মনে রাখা যায়। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলুন শুরু করা যাক। এই যে এখানে একটি প্রশ্নটি হচ্ছে মানব সম্পদ উন্নয়নে শিক্ষকের ভূমিকা মূল্যায়ন করুন। এটা অন্যভাবেও আসতে পারে প্রথমে। তো এই প্রশ্নের উত্তর এর জন্য যে পয়েন্টগুলি লিখতে হবে সেই পয়েন্টগুলির প্রথম ও বিশেষ করে অক্ষর দ্বারা এখানে আমি একটি সেন্টেন্স তৈরি করেছি। সেন্টেন্সটি হচ্ছে গাদা জাতের আম সেদিনই প্রথম প্রদর্শন করেছিল। অর্থাৎ শিক্ষকের ভূমিকা মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের উত্তর সমাধানের যে সংকেত সেটি হচ্ছে গাদা জাতের আম সেদিনই প্রথম প্রদর্শন হয়েছিল। তো এইটুকু মনে রাখলেই প্রায় 15 থেকে 15টার কাছাকাছি পয়েন্ট মনে রাখা সম্ভব, যে গাদা জাতের আম সেদিনই প্রথম প্রদর্শন হয়েছিল। যেমন গাতে হচ্ছে এই জ্ঞান, অর্থাৎ পেশাগত জ্ঞান অর্জন। এই যে জ্ঞান অর্জনের প্রথমে গা আছে এইটা। দাতে হচ্ছে এই দায়িত্ববোধ, পেশাগত দায়িত্ববোধ। যাতে হচ্ছে জানার স্প্রিয়া, অর্থাৎ অজানাকে জানার স্প্রিয়া। এরপরে এবার ততে হচ্ছে তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জন। এরপরে আতে একটা মতে একটা হবে। আতে হচ্ছে আত্মমূল্যায়ন, মতে হচ্ছে এই পেশাগত মনোভাব। তারপর সেদিন এখানে 4টা আছে। সেতে হচ্ছে সেবার মনোবৃত্তি। দিতে হচ্ছে দক্ষতা অর্জনের ইচ্ছা, যদিও এখানে দিয়েছি, দিটা মিলানোর জন্য রসিকার দেওয়া হয়েছে। তা যাই হোক, দ্বারা দক্ষতা অর্জনের ইচ্ছা বোঝাচ্ছে। দ্বারা নতুন নতুন ধারণা অবলম্বন। দ্বারা এই ইতিবাচক মনোভাব, দ্বারা ইতিবাচক মনোভাব। এরপর প্রথমের প্রো দ্বারা প্রশিক্ষণ এবং না এখানে ম দ্বারা ব্যক্তিগত মূল্যবোধ। এই যে দ্বারা মূল্যবোধ বোঝাচ্ছে আর কি। এখানে একেবারে অ্যাকুরেট না হলেও কাছাকাছি আছে আর কি। এবার প্রদর্শন পথে হচ্ছে সঠিক পরিকল্পনা, আর দর্শনে হচ্ছে ব্যক্তিগত দর্শন। এই যে এখানে গাদা জাতের আম সেদিনই প্রথম প্রদর্শন হয়েছিল। শিক্ষকের ভূমিকা মূল্যায়নের জন্য এই পয়েন্টগুলি আমরা বিশেষ করে আমি যে আদি প্রকাশনীর যে বইটা আছে তৃতীয় পত্রের গাইড, ওই বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো ওইখানে এই পয়েন্টগুলির উত্তরগুলি কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আমরা ওখান থেকে দেখে নিতে পারবো বিশেষ করে পরীক্ষার জন্য। আরেকটি বিষয়, এই পয়েন্টগুলি কিন্তু ব্যাখ্যা দিতে হবে। পরীক্ষার হলে কিন্তু আবার এই যে গাদা জাতের আম সেদিনই প্রথম প্রদর্শন হয়েছিল এটা লিখবো না। পরীক্ষার হলে আমরা এইগুলা সুন্দর করে ব্যাখ্যা সহ লিখবো না। তা আশা করি এখন আমরা পারবো। পরের প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। এই যে কারিগরি শিক্ষার গুরুত্ব আলোচনা করুন, এইটা আমি এইভাবে সাজিয়েছি এই পয়েন্টগুলি মনে রাখার জন্য। যেমন বিনা এবং মৌ হাটে বাস প্রদান করে জীবিকা নির্বাহ করে। বিনা একজনের নাম মনে করি। বিনা এবং মৌ হাটে বাস প্রদান করে জীবিকা নির্বাহ করে। যেমন বিনার বিতে হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান। এই কারিগরি শিক্ষার জন্য এই পয়েন্টগুলি কোনগুলি আমি এইখানে প্রায় 14টা পয়েন্ট আলোচনা করেছি। এর মধ্যে আছে বিনা এবং মৌ হাটে বাস প্রদান করে জীবিকা নির্বাহ করে। তারপরে বিতে হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান। নাতে হচ্ছে নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি। মৌতে হচ্ছে মৌলিক জ্ঞানের বিকাশ। হা একটা টে একটা, তাই না? হাতে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, তাই না? কারিগরি শিক্ষা আরেকটি গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে যদি কারিগরি শিক্ষার বিশেষ করে বৃদ্ধি পায়, তাই না? টেতে হচ্ছে টেকসই উন্নয়ন। তারপরে বাতে হচ্ছে বাস্তব ভিত্তিক শিক্ষাদান। সতে হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান। প্রতে হচ্ছে প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে এর অবদান, তাই না? তারপরে দাতে হচ্ছে দরিদ্রতা নিরসনে সহায়তা। তারপর এই প্রদানে কিন্তু 3টা আছে। প্রতে হচ্ছে প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্র, দাতে হচ্ছে দারিদ্রতা নিরসনের সহায়তা, নতে হচ্ছে নতুন সৃষ্টিতে অবদান। তারপর কতে হচ্ছে কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই না?
এরপরে জীবিকা, জিতে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, বিতে হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান এবং কাতে হচ্ছে কারিগরি শিক্ষার বিস্তার লাভ। নির্বাহ করা এটা আমি মিলানোর জন্য দিয়েছি। তাহলে এখানে লক্ষ্য করি 2, 4, 6, 7 7 দুগুণে 14টা পয়েন্ট মনে রাখা যাবে যদি এই একটি সেন্টেন্স মনে রাখা যায়। সেন্টেন্সটি হচ্ছে বাক্যটি হচ্ছে বিনা এবং মৌ হাটে বাস প্রদান করে জীবিকা নির্বাহ করে। দারুণ, তাই না? তো যাই হোক, ওই মনে রাখার জন্য আলোচনা আর কি। এর পরের প্রশ্নটি হচ্ছে মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। শিক্ষার গুরুত্ব আলোচনা করতে হবে মানব সম্পদ উন্নয়নে। তো এইখানে যে সেন্টেন্সটা আমি তৈরি করেছি এখানেও প্রায় 10, 12, 14টার কাছাকাছি এই পয়েন্টের এখানে প্রথম অক্ষরগুলো নিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি। সেটা হচ্ছে কণা সচিয়াকে জিজ্ঞাসা করে যে হাঁসের জীবিকা কী। এখানে কতে হচ্ছে শিক্ষা কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে কতে। এই যে কণা সচিয়াকে জিজ্ঞাসা করে যে হাঁসের জীবিকা কী, তো কতে হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। না, নাতে হচ্ছে নাগরিকের অধিকার ও দায়িত্ববোধ সৃষ্টি করে। সচিয়াকে, সতে হচ্ছে এই সচেতনতা ও ঐক্যবোধ জাগ্রত করে। চিতে হচ্ছে এই যে মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটায় শিক্ষা, তাই না? শিক্ষা মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটায়। তো হচ্ছে চি হয়েছে আতে হচ্ছে শিক্ষা পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তারপরে জি, কেটা আমি এমনি দিয়েছি। তারপর জিজ্ঞাসা, জিতে একটা, গাতে একটা, সাথে একটা হবে জিজ্ঞাসা। মানে এখানে সেন্টেন্সটা ছিল কণা সচিয়াকে, এই পর্যন্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করে যে হাঁসের জীবিকা কী। তো জিজ্ঞাসা, জিতে হচ্ছে জীবিকা নির্বাহ সহায়তা করে শিক্ষা। জ্ঞাতে হচ্ছে শিক্ষা জ্ঞান অর্জনের পথ সুগম করে। সাথে হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে। এখানে শয়ে ব আকার হবে। স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে শিক্ষা। এরপরে এই যে করে যে কতে হচ্ছে শিক্ষা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তারপরে হাঁসের হাতে অর্থনীতির প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে সহায়তা করে হাতে। তারপর সতে হচ্ছে এই বিভিন্ন সমস্যার সমাধান করে। এরপরে বি হচ্ছে শিক্ষা বিজ্ঞান মনস্ক তৈরিতে সহায়তা করে, মানুষকে বিজ্ঞান মনস্ক বাস্তব ভিত্তিক শিখতে সহায়তা করে। আর কাতে হচ্ছে কার্যকর সমাজ ব্যবস্থার উন্নয়ন করে, শিক্ষা, তাই না? এই শিক্ষার গুরুত্ব আমরা 2, 4, 6, 8, 10, 12, 14টা পয়েন্ট এই সেন্টেন্সটা মনে রাখলেই পারবো। সেন্টেন্সটা হচ্ছে কণা সচিয়াকে জিজ্ঞাসা করে যে হাঁসের জীবিকা কী, তাই না? শিক্ষার গুরুত্ব সম্পর্কে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে 4 নম্বর প্রশ্নটা আমি এইভাবে উপস্থাপন করেছি, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মানে শিক্ষকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নিতে হবে একটা প্রতিষ্ঠানকে, সেই বিষয়ে আলোচনা করব। তো এইখানে 10টা পয়েন্ট মনে রাখার জন্য আমরা এইখানে আমি একটি ছন্দ রচনা করেছি। এই ছন্দটা মনে রাখলে 10টা পয়েন্ট মনে থাকবে। সেটা হচ্ছে মাপ আকনি তাই গাইডের ব্যবহারিক কমিটি দুর্নীতির ফিডব্যাক দিয়েছেন। মাপ আকনি মানে একটা জিনিসের মাপ আমি অঙ্কন করতে পারিনি, সেটা বোঝাচ্ছি। মাপ আকনি তাই গাইডের ব্যবহারিক কমিটি দুর্নীতির ফিডব্যাক দিয়েছেন। শিক্ষকের দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এই সেন্টেন্সটি যদি মনে রাখি 10টা পয়েন্ট মনে রাখা সম্ভব। মা দ্বারা শিক্ষাদানের মান অক্ষুণ্ণ রাখতে হবে, সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, তাই না? আচ্ছা, এই পয়েন্টগুলির কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা হয়তো বইতে আছে, বিভিন্ন বই পড়লে আমরা ব্যাখ্যা পারবো। যেমন আদি প্রকাশনী যে গাইড বইটা আছে ওখানেও সুন্দর করে ব্যাখ্যাগুলি দেওয়া আছে। আমি ওখান থেকে অনেক পয়েন্ট আমি সংগ্রহ করেছি। পথে হচ্ছে শিক্ষাদানের অগ্রগতির পর্যবেক্ষণ করতে হবে। একজন শিক্ষক কীভাবে পড়াচ্ছেন, শিক্ষাদান দিচ্ছেন, তা পর্যবেক্ষণ করতে হবে। আতে হচ্ছে পেশাগত আচরণ, শিক্ষকের পেশাগত আচরণ ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কতে হচ্ছে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, প্রশাসনকে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। এরপরে নিতে হচ্ছে নিয়োগকৃত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে সঠিকভাবে, তাহলে ভালো মতো পড়াতে পারবে, তাই না? এরপরে
গাইড সম্পর্কে, এই যে গাইড হচ্ছে গাইড বইকে নিরুৎসাহিত করা। ব্যবহারিক ক্লাসগুলো পর্যবেক্ষণ করা। কমিটি বলতে যে ব্যবস্থাপনা কমিটি শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিগণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এখানে এই কমিটির সাথে সমন্বয় করে, সবার সাথে সমন্বয় করে একটা প্রতিষ্ঠানের বিশেষ করে উন্নয়ন করা সম্ভব। আচ্ছা, এইখানে কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা দিতে হবে, একটু বড় করে ব্যাখ্যা লিখতে হবে, যে 10 মার্কসের প্রশ্নটি আসে। এরপরে কমিটির পরে দুর্নীতির জন্য আমরা এইভাবে লিখতে পারি, পরীক্ষার হলে শিক্ষক কর্তৃক দুর্নীতি বন্ধ করা। কীরকম? অনেক সময় শিক্ষকরা অনৈতিকভাবে শিক্ষার্থীদেরকে সহায়তা করে, এগুলো করা যাবে না। ফিডব্যাক, সবার শেষে শিক্ষকদের কার্যক্রমের ফিডব্যাক প্রদান, মানে শিক্ষকরা যে কাজগুলো করতেছে তার ফিডব্যাক দিতে হবে শিক্ষকদেরকে, যে কোন জায়গায় কোন সমস্যা আছে কিনা, তাই না? এই পয়েন্টগুলি ছাড়াও আরও যদি আমাদের পয়েন্ট মনে পড়ে তাহলে সেগুলো লিখতে পারি, কিন্তু এই পয়েন্ট কটাও যদি লিখতে পারি তাতেও কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে। এখানে হচ্ছে এই পয়েন্টগুলি মনে রাখার জন্য আমি আবারও বলছি বাক্যটি, মাপ আঁকুনি তাই গাইডের ব্যবহারিক কমিটি দুর্নীতির ফিডব্যাক দিয়েছেন। গাইডের ব্যবহারিক কমিটি দুর্নীতির ফিডব্যাক দিয়েছেন। এই সব সেন্টেন্সটার মধ্যে এই 10টা পয়েন্ট অন্তর্ভুক্ত আছে। এখন এর ব্যাখ্যাগুলি আমাদের কিন্তু গাইডে আছে, বইতে আছে, তাই না? আমরা যে বই পড়বো বইতে আছে, একটা বই পড়ে তো আমরা পরীক্ষা দিচ্ছি, তাই না? ওই বইতে কিন্তু খুঁজলে আমরা গাইড ব্যাখ্যাগুলি পাবো, ওখান থেকে পড়ে নিব। আমি মূলত পয়েন্ট মনে রাখার জন্যই কৌশলটা অবলম্বন করেছি। বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রধান অসুবিধা ও ত্রুটিসমূহ আলোচনা করুন। এইটা মনে রাখার জন্য আমি যে সেন্টেন্সটি রচনা করেছি সেটা হচ্ছে, আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো। প্রধান অসুবিধা বা ত্রুটিসমূহের জন্য আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো। যেমন প্রথম থেকে শুরু করে আজ, আতে আমি এখানে উপস্থাপন করতে পারি তৈরি হয়নি শিক্ষা আইন। এই যে আতে হচ্ছে আইন, শিক্ষা আইন তৈরি হয়নি, এটা একটা সমস্যাগুলোর পয়েন্টগুলি আমরা এখানে লিখতেছি। জতে হচ্ছে দক্ষ জনবলের অভাব, জনবল। বাতে হচ্ছে বাজেট সরাসরি বাজেট দিয়েছি, বা অপর্যাপ্ত বাজেট, মানে শিক্ষার জন্য পর্যাপ্ত বাজেট এর ঘাটতি রয়েছে, এখানে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, এই পয়েন্টগুলি কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা লিখতে হবে, বারবার বলছি। তারপর অগুণিত, এখানে 4টে পয়েন্ট আছে। অতে হচ্ছে অপরিকল্পিত উদ্যোগ, গুতে হচ্ছে গুণগত শিক্ষার অনুপস্থিতি, নিতে হচ্ছে সার্বিক শিক্ষানীতির অভাব, ততে হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের অপর্যাপ্ততা, এবং এই অগণিতর পর রাতে হচ্ছে দলীয় রাজনীতির প্রভাব, গতে হচ্ছে গবেষণাহীন শিক্ষা প্রকাশিত, এখানে 4টে আছে। প্রতে হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, কাতে হচ্ছে অপরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শীতে হচ্ছে সিলেবাসের ভিন্নতা, তাই না? তাহলে এখানে 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12টা পয়েন্ট আছে। 12টা পয়েন্ট মনে রাখার জন্য শুধু এই সেন্টেন্সটা মনে রাখবো, আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো। হলোর জন্য কিছু নাই, হলো রাগ পর্যন্ত যেগুলি আছে ওইগুলো নিয়ে 12টা পয়েন্ট মনে রাখার জন্য এই টেকনিক আর কি। তো এইখানে এই প্রশ্নের মাধ্যমে আমরা আরেকটা প্রশ্নের সহজে উত্তর দিতে পারি, সেটি হচ্ছে এখন যদি আসে যে এই বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রধান অসুবিধা বা ত্রুটিসমূহ সমাধানের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন, এইটা যদি আসে তাহলে এই পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু ওইগুলো লেখা সম্ভব। কীরকম? এখানে প্রত্যেক জায়গায় নেগেটিভ আছে, যেমন এই যে তৈরি হয়নি শিক্ষা আইন, তাহলে আমি লিখতে পারি যে সঠিক শিক্ষা আইন তৈরি করা। তারপরে যতে আছে দক্ষ জনবলের অভাব, তাহলে আমরা এখানে লিখতে পারি দক্ষ জনবল নিয়োগ দেয়া, তাই না? এই যে এই প্রত্যেকটা পয়েন্টের ইতিবাচক দিকগুলো ব্যবহার করে কিন্তু এইগুলো দিয়েই কিন্তু আবার অসুবিধা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারি আমরা, যদিও এর সাথে সাথে আমরা আরও পয়েন্ট অন্তর্ভুক্ত করতে পারি। তো যাই হোক, জাস্ট মনে রাখার জন্য আমার এইটা আলোচনা। আজকের আলোচনাটা যদি আমি বারবার শুনি বা দেখি, অনেকগুলি প্রশ্ন মনে থাকবে আমাদের, সেই জন্য আজকের এই আলোচনা। পরের প্রশ্ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ লিখুন। শিক্ষাক্ষেত্রে দুর্বলতার বিষয়গুলো সমাধানের উপায় কী? ওই যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা বলছিলাম আমি, ওই প্রশ্নটা লেখার জন্য এইখানে কিছু পয়েন্ট অন্তর্ভুক্ত করতে পারি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের প্রথমে লিখতে হবেই, তাই না? যেমন প্রথমে লিখতে পারি মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি। এখানে মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখবো। এখন কী লিখবো এটা জানার জন্য, ব্যাখ্যাগুলি পয়েন্টের কী লিখবো এটা জানার জন্য অবশ্যই আমাদের কিন্তু বই পড়তে হবে।
এখন আমি যদি ব্যাখ্যা সহ আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, আমাদের বোরিং লাগবে শুনতে, অনেক সময়, দুই তিন ঘন্টায় শেষ হবে না। সেই জন্য মূলত আমি খালি পয়েন্টগুলো লিখতেছি। পয়েন্ট মনে থাকলে এমনি লেখা যায়, আমরা কিছু না কিছু, আমরা শিক্ষক, আমরা যখন পরীক্ষা দেবো অবশ্যই কিছু না কিছু পারবো। এরপরে আসি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়া, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো। এই 5টা পয়েন্ট আমরা নিজেদের মতো লিখতে পারি, এর সাথে আরও যুক্ত করতে পারি। এর সাথে আমরা এর সাথে নিম্নের অংশের বিষয়গুলো সহায়ক হবে। কোনগুলি? এই যে আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো, এখান থেকেও আমরা কিছু কিছু পয়েন্ট কিন্তু এখানে ইতিবাচক দিকগুলো লিখতে পারবো। কীরকম? ওই যে কিছুক্ষণ আগে বললাম, আতে হচ্ছে শিক্ষা আইন তৈরি, যতে হচ্ছে দক্ষ জনবল নিয়োগ, বাজেটে হচ্ছে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, অগণিত। তাহলে এখানে এই বিশেষ করে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ওই আগের পয়েন্টগুলি ব্যবহার করে আমরা কিছু এখানে যুক্ত করতে পারি এবং এগুলোর ব্যাখ্যা দিতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা লিখতে পারি। তো উপরের এই পয়েন্টগুলোর জন্যও আমরা ইচ্ছা করলে সংকেত তৈরি করতে পারতাম, কিন্তু এইগুলি আমরা মনে রাখতে পারবো। মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়া, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, তাই না? এগুলো একটু মনে রাখার চেষ্টা করব, একটু তো মনে রাখতেই হবে, তাই না, পরীক্ষা ভালো করতে হলে। আর সাথে ওই আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো, এখান থেকে কিন্তু 12টা পয়েন্ট আছে, এখান থেকে কিছু পয়েন্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো যেগুলি প্রয়োজন হয়। এরপরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মূল্যায়নের একটি আদর্শ পদ্ধতি কি কি হতে পারে বলে আপনি মনে করেন তা আলোচনা করুন। অর্থাৎ মাধ্যমিকের স্তরে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কি কি পদ্ধতি ভালো বলে ভালো হতে পারে, নিজের মতো করে আলোচনা করতে হবে। তো এখানে এই পয়েন্টগুলি কি কি দিব সেটার জন্য আমি একটি ছন্দ রচনা করেছি। সেটি হচ্ছে বনি আপাকে ধারাবাহিক ও ব্যবহারিক মূল্যায়নের ফিস প্রদান। ভালো করে লক্ষ্য করি, বনি আপাকে ধারাবাহিক ও ব্যবহারিক মূল্যায়নের ফিস প্রদান। এই বাক্যটা মনে রাখলে আমরা প্রায় 10টার কাছাকাছি পয়েন্ট মনে রাখতে পারবো। যেমন বতে হচ্ছে বহুমাত্রিক মূল্যায়ন পদ্ধতি। এখন বহুমাত্রিক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যাটা কিন্তু বইতে আছে, আমাদের গাইড বই বলি আর যে বই বলি, আমরা একটা না একটা বই তো পড়ে পরীক্ষা দিচ্ছি, সেই বইতে কিন্তু আছে। আচ্ছা, এবার নিতে হচ্ছে সততা ও নিরপেক্ষতার সাথে মূল্যায়ন। এই পয়েন্টগুলির ব্যাখ্যা কিন্তু আমাদের বই পড়লেই পাবো, অথবা আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। কে এখানে আতে হচ্ছে আচরণ ও নৈতিক মূল্যায়ন শিক্ষার্থীদের, পাতে হচ্ছে পারদর্শিতার স্তর মূল্যায়ন শিক্ষার্থীদের, কেতে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক মূল্যায়ন শিক্ষার্থীদের, কে কেমন ব্যক্তি সেক্ষেত্রে মূল্যায়ন করতে হবে। তারপর ধারাবাহিক মূল্যায়ন বলতে সারা বছরব্যাপী যে মূল্যায়ন, তাই না। তারপরে ব্যবহারিক ও প্রকল্পভিত্তিক মূল্যায়ন, মানে প্রজেক্ট বেজ লার্নিং যাকে বলে। এরপরে মূল্যায়নের দরকার নেই। এরপর ফি দুইটা আছে, ফিতে হচ্ছে ফিডব্যাক এবং পরামর্শমূলক মূল্যায়ন, সতে হচ্ছে সহানুভূতিশীল ও উৎসাহের মাধ্যমে মূল্যায়ন। তাহলে এখানে 2, 4, 6, 8, 9টা পয়েন্ট। আরও আমরা নিজেদের মতো করে পয়েন্ট দিতে পারি কিন্তু, তাই না। আরও আমরা নিজেদের আরেকটা আছে প্রদান, মানে প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন। প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন আমি এখানে দিয়েছি, বিশেষ করে প্রদানের সাথে যদিও মিলে না, তারপরেও একটু মনে রাখার জন্য। তাহলে এইখানে একটু মনে রাখবো সেন্টেন্সটি বা বাক্যটি, বনি আপাকে ধারাবাহিক এবং ব্যবহারিক মূল্যায়নের ফিস প্রদান। প্রদানটা হচ্ছে মিলে না, প্রদানটা হচ্ছে প্রযুক্তিভিত্তিক শিক্ষা, প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন। তো এর পাশাপাশি আমাদের আরও যদি নিজেদের মধ্যে কোনো এই ধারণা থাকে তাহলে সেই ধারণার ভিত্তিতে আরও কিন্তু এখানে যুক্ত করতে পারি, ঠিক আছে। যেমন এইখানে এই বছর শেষে মূল্যায়ন, মানে চূড়ান্ত মূল্যায়ন, সেটা কিন্তু দেওয়া হয়নি। চূড়ান্ত মূল্যায়নটাও অন্তর্ভুক্ত করা যায়, ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি চূড়ান্ত মূল্যায়ন, তাই না। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বাংলাদেশের উচ্চশিক্ষার বিশেষ করে লক্ষ্য ও উদ্দেশ্য কী হওয়া উচিত বলে আপনি মনে করেন, ব্যাখ্যা করুন, বর্ণনা করুন, তাই না। এই প্রশ্নটা প্রায় 14টা পয়েন্ট যদি আমরা লিখতে চাই, তো পয়েন্টগুলির প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে আমি এখানে একটি বাক্য রচনা করেছি। বাক্যটি হচ্ছে বিজামাচি অবিদকে দেশপ্রেম, সৃজনশীল ও জীবিকা নির্বাহ শেখালো। বিজামাচি এর মধ্যে এই বিশেষ করে 4টা পয়েন্ট আছে। যেমন বিতে হচ্ছে বিশ্বমানের শিক্ষার প্রদান, যাতে হচ্ছে অনুসন্ধানের উৎসাহ জাগানো, মাতে হচ্ছে
মানবিক গুণাবলীর বিকাশ, চিতে হচ্ছে চিন্তা শক্তির স্বাধীনতার বিকাশ। তারপর অবিদ, অতে হচ্ছে অসাম্প্রদায়িক মানসিকতা গঠন, বিতে হচ্ছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার, তারপরে দতে হচ্ছে দূরদর্শী সম্পন্ন নাগরিক তৈরি, এখানে কেটা এক্সট্রা দেয়া। এরপর দেশপ্রেম, দেশপ্রেমটা সরাসরি দিয়েছি, দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক তৈরি। সৃজনশীল, সৃজনশীলতার বিকাশ শিক্ষা। এরপরে আছে জিতে হচ্ছে যে জীবিকা, এখানে তিনটা আছে। জিতে হচ্ছে জীবন যাপনের মান উন্নয়নের লক্ষ্য হবে। এবং বিতে হচ্ছে শিক্ষা বিজ্ঞান মনস্ক তৈরিতে সহায়তা করবে, এই ধরনের উদ্দেশ্য হওয়া উচিত। এবং কাতে হচ্ছে কার্যকর সমাজ ব্যবস্থার উন্নয়ন করা। তো এইগুলি আমাদের এই লক্ষ্যের পাশাপাশি, উদ্দেশ্যের পাশাপাশি আরও যদি আমাদের মনে থাকে তাহলে লিখতে পারি। ঠিক আছে, বাক্যটা একটু মনে রাখার চেষ্টা করব। বিজামাসি অবিদকে দেশপ্রেম, সৃজনশীল ও জীবিকা নির্বাহ শেখালো। এর পরের প্রশ্নটি হচ্ছে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কিভাবে আরও আধুনিক ও সেবাধর্মী করা যায় আপনি মনে করেন। ঠিক আছে, এটা মাধ্যমিক উচ্চ মাওসি কীভাবে অ্যাক্টিভ হতে পারে, আরও সেবাধর্মী হতে পারে। এই বিষয়ে আমরা এখানে কিছু পয়েন্ট লিখব, এর পাশাপাশি আরও অন্য জায়গা থেকে নিয়ে এসে সেখানে লিখতে পারি। যেমন ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ করতে হবে, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, সে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, মানে যারা সবাই কর্মকর্তা আছে কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে, এবং এইটার পাশে নিয়োগের অনিয়ম দূর করতে হবে। এর সাথে আমরা আরও কিছু পয়েন্ট যুক্ত করতে পারি, যে আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো, এর মধ্য হতে কিছু ইতিবাচক দিক যেমন আমরা এখানে আলোচনা করতে পারি। যেমন আতে হচ্ছে শিক্ষা আইন তৈরি করতে হবে, জতে হচ্ছে দক্ষ জনবল তৈরি করতে হবে, তাই না? তারপর বাজেটে পর্যাপ্ত বাজেট থাকতে হবে। এই সমস্ত বিষয় এখান থেকে সবগুলো না হলেও কিছু কিছু পয়েন্ট আমরা এখানে যুক্ত করতে পারি। তবে এই 7টা লিখবই, এর সাথে নিচ থেকে কিছু নিয়ে আসবো, তাই না? আচ্ছা, আজ বাজেটে অগণিত রাগ প্রকাশিত হলো, এটার সম্পর্কে কিন্তু ব্যাখ্যা ইতিপূর্বে আমি দিয়েছি, ওখান থেকে কিছু আমরা এখানে হেল্প পাবো, সেজন্য আমি লিখেছি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা মূল্যায়ন করুন। তো এইখানে ছন্দটি হচ্ছে আমার বিগ শ্রেণীর দাঁতের পেশি মজবুত। তো এইটা যদি মনে রাখি তাহলে প্রায় 12-13টা পয়েন্ট মনে থাকবে, যে আমার বিগ শ্রেণীর দাঁতের পেশি মজবুত। অথবা আমি আরও সুন্দর করে এখানে লিখতে পারি, প্রশিক্ষণে আমার বিগ শ্রেণীর দাঁতের পেশি মজবুত হয়। অনেকে হয়তো বলবে যে এটা কেমন হলো, কিন্তু এই বাক্যটা মনে রাখলে আমার উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট মনে রাখা। তো আমার যেমন আতে হচ্ছে আত্মবিশ্বাসের উন্নয়ন বা আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, মাতে হচ্ছে মানবিক সম্পর্কের উন্নয়ন ঘটে প্রশিক্ষণে যে সবার সাথে। আচ্ছা, এইটা পয়েন্ট কিন্তু দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা আমরা নিজেদের মতো পারবো, বই পড়তে হবে ব্যাখ্যা লেখার জন্য। পয়েন্টগুলি মনে থাকলে ব্যাখ্যা লেখা যায়। এরপরে বিগ, এটা বিতে হবে, গতে হবে আর একটা। বিতে হচ্ছে সমস্যা বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পায়, গতে হচ্ছে গবেষণার কাজে উৎসাহিত করা, প্রশিক্ষণ গবেষণার কাজে উৎসাহিত করে। তারপরে শ্রেণী, এই আলাদা আলাদা আছে। সেতে হচ্ছে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা সহজ হয়, নিতে হচ্ছে শিক্ষানীতি বাস্তবায়ন সহজ হয়। দাঁতে হচ্ছে এই দায়িত্ববোধ সৃষ্টি হয়, ততে হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারের ধারণা লাভ করা যায়। আচ্ছা, এখানে দাঁত পর্যন্ত হয়েছে। এবার পেশি মজবুত, এখানে 5টা আছে। পেতে হচ্ছে পেশাগত জ্ঞান বৃদ্ধি, শীতে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়, এটা মজবুত, এখানে 4টা আছে। মতে হচ্ছে পেশাগত মনোভাবের উন্নয়ন, জতে হচ্ছে দক্ষ জনশক্তি বৃদ্ধি পায়, বুতে হচ্ছে শ্রেণীকক্ষে বোঝানোর কৌশল বৃদ্ধি পায়, তাই না? আমরা প্রশিক্ষণ নিলে বোঝানোর কৌশলটা বৃদ্ধি পায়। এবং ততে হচ্ছে শিক্ষা সংক্রান্ত তথ্যের বিনিময় হয় প্রশিক্ষণে। তো এই পয়েন্টগুলি কিন্তু আমরা খুব সুন্দর করে, এখানে মোট কয়টা পয়েন্ট হলো, 2, 4, 6, 8, 10, 12, 14টা পয়েন্ট। এই 14টা পয়েন্ট মনে থাকবে যদি আমরা মনে রাখি আমার বিগ শ্রেণীর দাঁতের পেশি মজবুত। পরের প্রশ্নটা হচ্ছে এসডিজিএস এর লক্ষ্যসমূহ আলোচনা করুন। আচ্ছা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর 17টা উদ্দেশ্য, লক্ষ্য। তো 17টা লক্ষ্য কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ নাই, ফিক্সড, নির্ধারিত। এই 17টা লক্ষ্য আমরা মনে রাখার জন্য আমি এখানে একটি বাক্য রচনা করেছি। এই বাক্যটি অবশ্য মেলাতে পারিনি আমি সহজভাবে, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। সেটা হচ্ছে, কারণ এটা চেঞ্জ করা যাবে না, যা আছে তাই।
তা প্রত্যেকটি প্রথম অক্ষর নিয়ে আমি এই বাক্যটা তৈরি করেছি। সেটি হচ্ছে দাক্ষুসুমালি সুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, আমি পরীক্ষায় আসলে খুব সুন্দর করে লিখেছিলাম। দাক্ষুসুমালি সুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। আবারও বলছি, দাক্ষুসুমালি সুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। এবার আসি দাক্ষুসুমালির মধ্যে 5টা আছে। দাতে হচ্ছে দারিদ্র্য বিমোচন, খুতে হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি, হচ্ছে সুস্বাস্থ্য, মাতে হচ্ছে মানসম্মত শিক্ষা, এই যে 4 নম্বরে বলেছে মানসম্মত শিক্ষা। লিতে হচ্ছে লিঙ্গ বৈষম্য, তাই না? তারপরে সুতে হচ্ছে সুপেয় পানীয় ও পয় নিষ্কাশন ব্যবস্থা। নতে হচ্ছে নবায়নযোগ্য ও সহজলভ্য জ্বালানি। কতে হচ্ছে কর্মসংস্থান ও অর্থনীতি বৃদ্ধি। তো এরপরে বইটে, তাই না? বইতে হচ্ছে বৈষম্য হ্রাস। টেতে হচ্ছে টেকসই উন্নয়ন, টেকসই নগর উন্নয়ন ও জনবসতি, টেকসই নগর ও জনবসতির উন্নয়ন। তারপর পতে হচ্ছে পরিমিত ভোগ। জতে হচ্ছে জলবায়ু বিষয়ে পদক্ষেপ, জলবায়ুর পরিবর্তন বিষয়ে, তাই না? সাথে হচ্ছে সাগর মহাসাগরের টেকসই উন্নয়ন। ভূতে হচ্ছে ভূমির টেকসই ব্যবহার। সাথে হচ্ছে তালবস্যা আকার, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এবং টেতে হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্যে জন্য অংশীদারিত্ব, টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব। তাহলে এই 17টি পয়েন্ট কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই। 17টি পয়েন্ট লেখার জন্য এই উপরে বাক্যটি মনে রাখবো, দাক্ষুসুমালি সুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, এইভাবে আমরা মনে রাখতে পারি। এই পরের প্রশ্নটি হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষার হার বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করুন। এইটা মনে রাখার জন্য খুব সহজ, সেটি হচ্ছে কাশবনে রাজহাঁস বাঁধা। এখানে 2, 4, 6, 8, 10টা পয়েন্ট মনে থাকবে। এইটা মনে রাখলে কাশবনে রাজহাঁস বাঁধা। আমরা প্রশ্ন সহ যদি মনে রাখতে চাই তাহলে এইভাবে বলতে পারি, উপানুষ্ঠানিক শিক্ষার জন্য কাশবনে রাজহাঁস বাঁধা। এবার আমি যে কাশবনে রাজহাঁস বাঁধা প্রত্যেকটি প্রথম অক্ষরের জন্য একটি করে পয়েন্ট রচনা করব। কাতে হচ্ছে শিক্ষা কার্যক্রম সহজ করা। শিক্ষা কার্যক্রম সহজ হয় যদি এই উপানুষ্ঠানিক শিক্ষাটা চালু থাকে, যারা ঝরে পড়ে তাদেরকে শিক্ষার আওতায় আনা যায়, তাই না? সতে হচ্ছে সঠিক পরিকল্পনা প্রণয়ন, সঠিক পরিকল্পনা প্রণয়ন করা সহজ হয়। তারপরে সঠিক পরিকল্পনা প্রণয়ন করলে এই কাজটা করা সহজ হয়, শিক্ষার এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সহজ হয়। আচ্ছা, এগুলোর ব্যাখ্যা দিতে হবে, কিন্তু ব্যাখ্যা বড় করে লিখতে হবে। আচ্ছা, পরীক্ষার হলে কিন্তু যে কাশবনে রাজহাঁস বাঁধা এইগুলো কিন্তু লিখবো না, পয়েন্টগুলি লিখবো। আমি মনে রাখার জন্য বলেছি কাশবনে রাজহাঁস বাঁধা। এরপরে বতে হচ্ছে বয়স্ক মানুষের মধ্যে শিক্ষা সচেতনতা বৃদ্ধি। নেতে হচ্ছে সঠিক নেতৃত্ব প্রদান। রাতে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে। তারপর জতে হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বয়স্ক উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য। হাতে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা কিন্তু একটা ফ্যাক্টর, কারণ এই অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি ভালো থাকে, মানুষ পেটে ভাত থাকলেই কিন্তু লেখাপড়া করতে ইচ্ছা পোষণ করবে, তাই না? তারপর সতে হচ্ছে আধুনিক শিক্ষার সাথে সমন্বয়। আধুনিক যে শিক্ষা আছে এর সাথে কিছু সমন্বয় থাকতে হবে, কারণ উপানুষ্ঠানিক শিক্ষাতে আমি একরকম শিখাইলাম, পরে আধুনিকের বিভিন্ন টেকনোলজি বিষয়ে কিন্তু একটু ধারণা দিতে হবে, তাই না? সে কথাটা বলতে চাচ্ছে। বাতে হচ্ছে বাস্তবিক শিক্ষার প্রয়োগ, বাস্তবিক শিক্ষার প্রয়োগের ক্ষেত্র। ধাতে হচ্ছে এই যে ধারণা, অর্থাৎ শিক্ষার সুবিধা সম্পর্কে ধারণা দিতে হবে তাদেরকে, যে শিক্ষার অনেক সুবিধা আছে। এগুলো ছাড়াও আমরা আরও এই তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে কি যে এই সমাজ সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি পাবে। তারপরে মূল্যবোধ সৃষ্টি হবে। এগুলি কিন্তু কিছু কিছু পয়েন্ট আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তাই না, এই পয়েন্টগুলোর সাথে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি চেষ্টা করেছি 12টা প্রশ্ন আজকে পয়েন্ট সহ এই বিভিন্ন ছন্দে ছন্দে আলোচনা করার চেষ্টা করেছি, তাই না? উপানুষ্ঠানিক শিক্ষার জন্য যে ছন্দটা ছিল সেটি হচ্ছে কাশবনে রাজহাঁস বাঁধা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।